গতকালকে একটা ঘটনাবহুল দিন ছিল। নতুন দল এনসিপি তারা জুলাই পদযাত্রা শুরু করেছে গতকালকে থেকে এবং প্রথম দিনেই সাভারে তাদের সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছে। ফেসবুকে ব্যাপকভাবে পক্ষে বিপক্ষে নানাভাবে লেখা হচ্ছে। কেউ বলছেন এটা তাদের সাজানো নাটক, কেউ বলছেন নাটক কম করো প্রিয়। এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা চলছে। কেউ বলছে এনসিপি থেকে দাবি করা হচ্ছে সরকারের মদদে এটা হয়েছে। কেউ কেউ এনসিপির কোনো নেতা এটাও বলেছেন যে সরকার আগের মতো বিরোধী দলের সমাবেশে গ্রেনেড হামলা করে বিরোধী মতকে চাপা দেওয়ার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে একটু তাদের বক্তব্যটা অনেকটা আওয়ামী লীগের পক্ষে চলে গেল কিনা সেই আলোচনাও হয়তো হতে পারে। এই আলোচনার মধ্যে গতকালকে একটা বোমা ফাটানো মন্তব্য করেছেন এই এনসিপিডি হবেন তিনি, এরকমটা ধারণা ছিল, যাকে নিয়ে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলছেন খেলা শেষ। কিসের খেলা শেষ হলো, কাদের খেলা শেষ হলো এবং খেলা যদি শেষ হয় তাহলে এর পরবর্তীতে কি হবে? ফেসবুকের এই স্ট্যাটাস দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন? তিনি মাঝে মাঝে ফেসবুকে চটকদার লেখা লিখে আলোচনায় আসার চেষ্টা করেন। গতকালকের সেই ঘটনাবহুল দিনে তার ওই লেখাটা নিয়েই সবথেকে বেশি আলোচনা হওয়ার কথা ছিল তখন এনসিপির সমাবেশে সাভারে রাত 10টার দিকে যে ঘটনাটা ঘটল, সেই ঘটনা মাহফুজ আলমের সেই লেখাটাকে কেন যেন কি বলবো যে ধামাচাপা দিয়ে ফেললো ঘটনার গুরুত্বের দিক থেকে। চলুন একটু মাহফুজ আলমের এই খেলা শেষ খোদা হাফেজ এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি যে তিনি কাদের খেলা শেষ হলো এটা মিন করছেন। সেটা কি নিজেদের খেলার কথাই তিনি বলছেন? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকের ঘটনাবহুল দিনের কথা, মাহফুজ আলমের পোস্টের কথা, খেলা শেষ খোদা হাফেজ। এই জাতীয় লেখা তিনি কেন লিখছেন সেটা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। চলুন আগে কি বলছেন তিনি, গণমাধ্যম কি বলছে সেটা একটু দেখি। প্রথমে ইনকিলাবের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে খেলা শেষ খোদা হাফেজ। কি ইঙ্গিত করে লিখলেন মাহফুজ আলম? বিগত অন্তর্বর্তী সরকারের মাহফুজ আলম তার একটি ফেসবুক পোস্টে উগ্র ডানপন্থী বা ফার রাইট গোষ্ঠীগুলোর তৎপরতা এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। খেলা শেষ খোদা হাফেজ শিরোনামে এই পোস্টে তিনি মব সন্ত্রাস, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা এবং রাজনৈতিক স্বার্থে চরমপন্থীদের ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন। এটা কি তিনি আজকে বুঝছেন? তিনি যখন উপদেষ্টা ছিলেন তখন প্রফেসর ইউনূস সরকার এই গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছিল তখন তিনি কি করেছেন? তখন কি উপদেষ্টা পরিষদে কথা বলেছেন? তখন কি এর প্রতিবাদ করেছেন? তার প্রতিবাদে কোনো ধরনের কোনো প্রভাব ছিল? সেই প্রশ্নগুলো করা যেতেই পারে এবং প্রশ্নের উত্তর সবটাই কিন্তু তার বিপক্ষে চলে যাবে। চলুন আর কি বলছেন তিনি একটু একেবারে সরাসরি তিনি কি বলছেন একটু বুঝে দেখি। খেলা শেষ খোদা হাফেজ। রাইট উইং অ্যাক্টর আর কুশীলবদের ফার রাইট এলিমেন্টস ইউজ করার ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসেবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাসি রাইট উইং বলয়। জাসি বলতে তিনি সরাসরি জামাত শিবিরকে টার্গেট করলেন। তিনি যখন উপদেষ্টা ছিলেন তখন কিন্তু তাকে জামাতের লোক, জামাতের এজেন্ডা কিংবা এই উগ্রপন্থী গোষ্ঠীর মাস্টার মাইন্ড এরকম কথাও অনেকে বলেছেন। হঠাৎ করে তার এই জামাতের বিরুদ্ধে এই অবস্থান কেন? জামাতের বিরুদ্ধে যদি অবস্থান তিনি নেন তাহলে কিন্তু অলরেডি সেটা এনসিপির বিরুদ্ধে অবস্থান হয়ে যাবে। জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতাদের ব্যাপারে নেগেটিভ মন্তব্য হয়ে যাবে, কারণ এখন তারা সবাই একজোটে কাজ করছেন।
তারপরে লিখছেন, কিন্তু গত 2 বছর কিভাবে ফার রাইট এলিমেন্টস কথিত রাইট উইং কুশীলবদের দ্বারা সৃষ্ট পুষ্ট হইল, সেকুলার মুক্তিযুদ্ধে বিশ্বাসী মধ্যবিত্ত শ্রেণীর মনে জুলাই নিয়ে বীতশ্রদ্ধ তৈরিতে ভূমিকা রাখল এবং কাদের আশকারায় শরিকানায় এ সকল ফার রাইট এলিমেন্টস জুলাইকে একটা ইসলামী ঐতিহ্যবাদী পুনর্জাগরণবাদী বিপ্লব বানানোর স্বার্থে অনলাইনে অফলাইনে বেসামাল মব নৈরাজ্য চালালো, সেসব আশা করি বিজ্ঞজন বলা শুরু করবেন। তিনি মব সন্ত্রাসের বিপক্ষে আজকে কথা বলছেন, কিন্তু উপদেষ্টা থাকাকালীন এই মব সন্ত্রাসের বিরুদ্ধে একটি কথাও বলেননি। উপদেষ্টা থাকাকালীন তার সরকারের অধীনে যে সকল কর্মকাণ্ড হয়েছে, মাজার ভাঙা সহ যা কিছু হয়েছে উগ্রবাদী, সেগুলো নিয়ে তাকে সোচ্চার সেই সময় দেখা যায়নি। এমনকি ছাত্র উপদেষ্টাদের কাউকেই সোচ্চার দেখা যায়নি। এনসিপির শীর্ষ নেতাদের এই ব্যাপারে এক ধরনের পজিটিভ ন্যারেটিভ তৈরি করতেও আমরা দেখেছি। তিনি বলছেন, আমি গত বছরের শুরু থেকেই এসব ফার রাইট গুন্ডাতন্ত্র আর ডিজিটাল মবের বিরুদ্ধে বলছি, সেজন্য কুশীলবদের চক্রান্ত ও ফুট সোলজারদের দৌরাত্ম্য কম সহ্য করতে হয়নি। সামনের দিনগুলো সবার জন্য রেকনিংয়ের কথা বলছেন। সাবেক এই উপদেষ্টার মতে একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয় নিজেদের নির্বাচনী বৈতরণী পার করার জন্য চরমপন্থী বা ফার রাইট উপাদানগুলোকে ভাড়াটে হিসেবে ব্যবহার করা হয়েছে। কাজ উদ্ধার বা নির্বাচন শেষ হতেই এখন সেই বলয়টি এদের হাত ধুয়ে ফেলেছে। 24 জুলাই গণ অভ্যুত্থানকে একটি সার্বজনীন আন্দোলনের পরিবর্তে একটি নির্দিষ্ট ইসলামী বা পুনর্জাগরণবাদী বিপ্লব হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি যে অনেকেই কিন্তু বলেছেন যে বিপ্লব মানে হাতছাড়া হয়ে গেছে, বেহাতি হয়ে গেছে। বিপ্লব হাতছাড়া হয়ে কাদের হাতে চলে গেল তাহলে বিপ্লব? আমরা দেখেছি যে বিপ্লবের সময় বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগান হয়েছে, বঙ্গবন্ধুকে নিয়ে স্লোগান হয়েছে, কিন্তু 5 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরে প্রথম আক্রমণটা করা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যে, যেন সমস্ত রাগ বঙ্গবন্ধুর ওপরে, মুক্তিযুদ্ধের উপরে। বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ছিল, স্বয়ং যেখানে আন্দোলন দানা বেঁধে উঠেছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই যদি আমরা দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহু ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে, সেই দৃশ্য তো আমরা দেখেছি। ভাগ্যিস যেটা করা হয়নি সেটা হচ্ছে যে মানে টিএসসির মানে রাজু ভাস্কর্য এটা অন্তত ভাঙা হয়নি, সেটা আমরা দেখেছি। দেশের বিভিন্ন মাজার, পত্রিকা, অফিস, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে মব সন্ত্রাসের বিরুদ্ধে পেছনে এই ফার রাইট গুন্ডাতন্ত্রকে দায়ী করেছেন তিনি। এখন দায়ী করছেন, কিন্তু তার সরকারের আমলেই তো এটা হয়েছে। তার সরকারের আমলে যখন এটা হয়েছে এবং এটা থামানো হয়নি, প্রথম আলোর সম্পাদক, ডেইলি স্টারের সম্পাদক সরাসরি অভিযোগ করেছেন, এমনকি নিউ এজের সম্পাদক নুরুল কবির তিনি সরাসরি অভিযোগ করেছেন যে সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুলিশের যত বাহিনী আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত আছে, সবাইকে ফোন দিয়ে সারা রাতে কারো সহযোগিতা পাওয়া যায়নি। তাহলে তো সেটা সরকারি পৃষ্ঠপোষকতাই হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার ভাঙা, নাকি এটা একটা মেটিকুলাস ডিজাইন ছিল, নাকি অনেকে যেটা বলার চেষ্টা করেন, যেটার সঙ্গে আমি একমত নই, সেটা হচ্ছে যে এই ঘটনাটার সঙ্গে, পরিকল্পনার সঙ্গে প্রথম আলো, ডেইলি স্টার কর্তৃপক্ষও জড়িত ছিল এবং তারা হয়তো সিলেকশন করে দিয়েছিল যে এই অংশটুকু পোড়াবা, এই অংশটুকু ভাঙবা। এরকম মন্তব্য করার লোকের কিন্তু অভাব নেই, যদিও সেই মন্তব্য আদতে সত্য হওয়াটা খুব কঠিন, কারণ একটা পত্রিকার সম্পাদক এবং দুইজনই অতি ঐতিহ্যবাহী সম্পাদক, তাদের দীর্ঘ ক্যারিয়ার বাংলাদেশের মানে সাংবাদিকতার জগতে, তাদের মতো মানুষ এরকম মানে নিকৃষ্ট মানের পরিকল্পনার সঙ্গে তাদের দূরতম সম্পর্ক থাকবে, এটা বিশ্বাসযোগ্য না। কিন্তু মাহফুজ আলম যে কথা বলছেন, খেলা শেষ, খোদা হাফেজ, তাহলে খেলাটা কি মানে এই জুলাই বিপ্লব হাতছাড়া হয়ে যাওয়ার মাধ্যমেই তিনি বলছেন যে খেলাটা শেষ, এখন জুলাই আন্দোলন যারা করেছে তাদের আর কিছু করার নেই, তাদের হাতে মানে তাদের সর্বনাশটা হয়ে গেছে, এটা বলতে চাইছেন? মানে তার যে ডিটেল ফেসবুক পোস্ট, সেই পোস্টে সেটাই প্রমাণ হয় যে তিনি বলছেন যে তোমাদের খেলা শেষ। যদি সেই খেলাটা শেষই হয়, তাহলে কি আওয়ামী লীগ ফিরে আসছে এবং আওয়ামী লীগ ফিরে আসার প্রাসঙ্গিকতা পেয়ে যাচ্ছে? যদি এই জুলাই বিপ্লবে যারা বিপ্লবী ছিলেন তারা যদি ব্যর্থ হন,
এবং তাদের নেতৃত্বে যারা ছিলেন তারা যদি ব্যর্থ হন তাহলে তো পুরো বিপ্লবটাই মিথ্যা হয়ে যাবে। আর বিপ্লবটা যদি মিথ্যা হয়ে যায়, বিপ্লবের গায়ে যদি কালিমা লেপন করা যায় কিংবা কালিমা পড়ে যায়, তাহলে কিন্তু আওয়ামী লীগ ফেরার স্কোপ পাবে এবং আওয়ামী লীগ এই ন্যারেটিভ তৈরি করতে সহজেই পারবে যে তোমরা আমাদেরকে দোষী বানিয়ে ক্ষমতা নিয়ে বরং এই দেশটাকে নৈরাজ্যের পথে নিয়ে গেছো শান্তি আনার পরিবর্তে। মাহফুজ আলম কি সেটাই বলতে চাইছেন? সেই আগাম আভাসটা তিনি দিয়ে দিলেন, নাকি অন্য কিছু? নাকি তার মনে হয়েছে একটা স্ট্যাটাস দেয়া দরকার, মনে হয়েছে একটু বিপ্লবী সাজা দরকার, সেই কারণে তিনি লিখলেন? দর্শক, আপনার কাছে কি মনে হয়? এই স্ট্যাটাসের মাধ্যমে এটাও কি প্রমাণিত হয় যে আমরা যারা জুলাই আন্দোলন করেছি তাদের মনের ভেতরে একটা বড় ধরনের ভয় ধরে গেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।